নিজের ব্যক্তিত্ব, স্বকীয়তা ও ভেষ সবই তো ফুটে ওঠে পরনের কাপড়ের মধ্য দিয়ে। আপনার মনের খবর বলে দেবে কাপড়টির রং। উৎসবেরও রং আছে, আছে শোকের রং, ভালোবাসার দিনের ভিন্ন রং, আবার বন্ধু বান্ধব প্রিয়জনের সাথে মিলিয়ে আছে কাপড় পরার চল। ফাগুনের আগুনের ঝরা অশোক, শ্রাবণের নীল, শরতের কাশ, প্রকৃতিও তো পশরা সাজিয়েছে হাল ফ্যাশনে। সদ্য ভূমিষ্ঠ শিশুর জন্যও আছে গোলাপি নীলের আবহ। ফ্যাশন তো তখন থেকেই শুরু, পরনের প্রথম কাপড় থেকে। তবে 2026-এ এসে নিজের পরনের কাপড় নিয়ে চলে চুলচেরা বিশ্লেষণ। ঈদের অনেক আগ থেকেই শুরু হয় এই ঈদে কি চল সেই খোঁজ রাখা। সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে সাথে শপিং মলগুলোতে বা ফ্যাশন হাউসগুলোতে কি ট্রেন্ড চলে তা নিয়ে আলোচনা। পরনের কাপড় তো নিজের মনের প্রতিচ্ছবি, তাই সেই আয়নাতে নিজের লাইফস্টাইল, কাজ, স্বাচ্ছন্দ্য সবটাই পায় সমান গুরুত্ব। টেকসই ফ্যাশন আর দেশীয় ঐতিহ্য তুলে ধরা ট্রেন্ডে এখন স্ট্রিট ফ্যাশন ট্রেন্ডিং। নিজের পোশাকে আভিজাত্য আর স্বকীয়তা দুটোই ফুটিয়ে তুলতে তাই তো এখনও নিজের কাপড় নিজেই ডিজাইন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন মিলেনিয়াল আর জেনজিরা। ইন্টারেস্টটা হচ্ছে আপনি সব ধরনের মানে যেটাই আপনার আইডিয়া লাগবে আপনি জাস্ট সার্চ দিবেন যে আমার লেটস সে আমার একটা ব্যাগ ডিজাইন লাগবে, আমি ব্যাগ দিয়ে সার্চ দিলে দেন একটার পর একটা আসতে থাকে। রিলস যেমন আসে না, আমাদের একটার পর একটা ছবিও সেম আসতে থাকে। ওখান থেকে আমি এক্স্যাক্টলি সেমটা না নিলেও আমাদের হচ্ছে ডিজাইনারদের কি উই ডোন্ট কপি বাট উই মেক থিংস লাইক আমি এখান থেকে যেমন হচ্ছে একটা ড্রেসের স্লিভস আমার ভালো লাগছে, আমি ওটার স্লিভ নেই। দেন হচ্ছে আমার একটা প্যান্টের নিচের পোর্শনটা ভালো লাগছে, ওইটা করে দেন আমি আমার মতো করে একটা ডিজাইন করি, ওই ড্রেসটা নিজে মেক করি। কারণ হচ্ছে পারফেক্ট ফিটটা আমি পাই না। দেখা যায় টেইলারের কাছে, লোকাল টেইলারের কাছে যখন আমি স্টিচ করতে যাই ফিনিশিংটা ভালো আসে না। আর আমি যেহেতু নিজে সেলাই জানি, আমি যখন দেখি যে ফিনিশিংটা ভালো না তখন আর আমার ওই জিনিসটার প্রতি আগ্রহ থাকে না। এই জন্য আমি ভাবি যে না, এটা আমি নিজেই বানাই, মানে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। বাট হ্যাঁ, অনেক ব্র্যান্ড এখন আছে কাজ করতেছে, ভালো কোয়ালিটির দেওয়া ট্রাই করতেছে, বাট ওটার জন্য আবার যে প্রাইস রেঞ্জ ওইটাও মাথায় রাখা লাগে। পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এখন ফ্যাশন ট্রেন্ড সম্পর্কে ওয়াকিবহাল হওয়া খুবই সহজ, কারণ পুরো দুনিয়ায় তো হাতের মুঠোয়। তবে যখন এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ছিল না, তখন কিভাবেই বা সবাই জানতেন ফ্যাশন ট্রেন্ড সম্পর্কে? ভেঙেছে পিঞ্জর, মেলেছে ডানা, উড়েছে পাখি, পথ চেনা। 70-এর সাদা কালো দশকে ঢাকাই চলচ্চিত্রের সোনালী যুগে পোশাকেও সিনেমার ছিল ব্যাপক প্রভাব। নায়ক জাফর ইকবাল ছিলেন ফ্যাশন আইকন। বেল বটম প্যান্ট, উজ্জ্বল রঙের বড় কলারের স্টাইলিশ শার্ট তরুণদের মুগ্ধ করত। বোহেমিয়ান শৈলীতে নারীদের ব্লাউজেও ছিল নানান বৈচিত্র্য। পোস্টার, ব্যানার, পত্রিকার কাটিং দিয়ে চলত দর্জি বাড়ির আনাগোনা। ফ্যাশন জগতেও বিচিত্রার আগমনে মোড় পরিবর্তন হয় হাল ফ্যাশনে। স্বাধীনতার পরপরই ভারতীয় শাড়িতে যখন বাংলাদেশ সয়লাভ, হারিয়ে যেতে বসে বাংলাদেশের তাঁত শিল্প। তখন ভারতীয় কাপড়ের আধিপত্যর অবসান ঘটানোর জন্য বিচিত্রা শুরু করে ঈদ ফ্যাশন প্রতিযোগিতা। আয়োজনে যোগ দেন বড় বড় ডিজাইনাররা। আয়োজন করা হতো তাদের ডিজাইন করা শাড়ি পরিয়ে মডেলদের সাজিয়ে প্রতিযোগিতার। র্যাম্প বা মডেলিংয়ের হাতেখড়ি দেশে শুরু হলো তখন থেকেই। শুরু হয় ফ্যাশন ফটোগ্রাফি। পিয়ারসন্স নামে একটা ফ্যাশন হাউস ছিল, সেইটার পোশাকের মাধ্যমে সেই পোশাকের বিজ্ঞাপন করতে যেই ফটোগ্রাফিগুলোকে আমরা দেখতাম, তখন মানুষ, তখনকার তরুণ সমাজ একটা তাদের মনের ভিতরে একটা পরিবর্তন আসলো। ফ্যাশনের পরিবর্তন আমার মনে হয় মানুষের আরেকজনের পোশাক দেখে। তো সেই সময় পিয়ারসন্স স্লিভলেস
একটা টি শার্ট করেছিল। সেই টি শার্টের মডেল হয়েছিল যে আফজাল ভাই এই বিজ্ঞাপনটা নির্মাণ করেছিল। ওই সময়ের হার্টথ্রোব অভিনেতা জাফর ইকবাল এই ধরনের টি শার্ট পরতেন। ওই ফটোগ্রাফি দিয়ে যখন বিজ্ঞাপন হতো তখনই আমরা কেবল ফটোগ্রাফিটা শুরু করি। তা আমাদের কাছে মনে হলো যে এটা একটা ড্রিম। যত ফ্যাশন শো হতো বা গ্ল্যামারাস কোনো কিছু হতো তখন ফটোগ্রাফারদের কাজও বেড়ে যেত, একজন ফটোগ্রাফারের কাজ দেখানোরও বেশি সুযোগ হতো। সেই বার্ড এক্সপো শোতে দেশের টপ মডেলরা যখন র্যাম্পে হাঁটতো, ওইখানে ফটোগ্রাফির কারিশমা দেখানোর একটা অনেক বড় সুযোগ ছিল। ওইখান থেকে আমি বলবো যে আমাদের ফ্যাশন ফটোগ্রাফি অনেক বড় একটা বিল্ড আপ হয়েছে। 5 স্টার হোটেলগুলোতে যখন এই বার্ড এক্সপো শো হতো, 1 সপ্তাহ 20 দিন আগেই 10 দিন আগে টিকিট শেষ হয়ে যেত। বদলে যেতে থাকলো ফ্যাশনের ট্রেন্ড, সাথে যোগ দেয় মেলা, অনন্যা, পূর্বানীর মতো বিভিন্ন ফ্যাশন পত্রিকা ও পাতা। বিচিত্রার সব ফ্যাশন প্রতিযোগিতার ছবির অ্যালবাম দেখে পোশাক কিনতে শুরু করে দেশের মধ্যবিত্ত শ্রেণী। শুরু হয় আবারও দর্জি বাড়ির ব্যস্ততা। আশির দশক বিপ্লব ঘটায় দেশীয় ফ্যাশনে। পোশাকে নতুন ধারণা দিয়ে প্রথমে রূপায়ণ ও নিপুণ এবং পরে আড়ং যাত্রা শুরু করে। সরলতা ও সাংস্কৃতিক শিকড়ের প্রতিফলনের প্রতিচ্ছবি ছিল এই সময়ের ফ্যাশনে। দেশজ পোশাকের নতুন ধারণা দিয়ে বুটিককে পরিচিত করে তোলে। একে একে আসে কারিকা, কুমুদিনী, সেতুলি, জয়া, কে ক্রাফট, সুকসারি, টাঙ্গাইল শাড়িকুটির সহ আরও বেশ কয়েকটি বুটিক। দেশীয় কাপড়, দেশীয় বুননে, রং ও নকশার বৈচিত্র্যে এসব পোশাক উৎসব পার্বণে ক্রমেই হয়ে ওঠে সবার পছন্দের। কারণ দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে ধারণ করে সেসব পোশাকে তুলে ধরা হয় নানাভাবে। 80-র দশকে কিন্তু $12,000 এক্সপোর্ট দিয়ে যে গার্মেন্টসটা শুরু, এখন সেটা 36-37 বিলিয়ন ডলারের একটা এক্সপোর্টে গিয়েছে। ফলে এই যেই মানুষগুলো মানে আমাদের শুধুমাত্র একরকম মানে দক্ষতা ছিল যে কাঁথা সেলাই, নকশি কাঁথা সেলাই এবং টেইলার শপ, অর্থাৎ আমাদের মা খালারা সবাই কিন্তু নিজ হাতেই এই কাপড় তৈরি করতে পারতো। তো এই যে দক্ষতাটা, এই যে আবহমানকালের এই দক্ষতা যখন শিফট করলো বিজনেসে, তখন কিন্তু বাংলাদেশে একটা বুম তৈরি করলো, গার্মেন্টসের একটা বিকাশ দেখলাম, সেটা এখনও চলছে। বাকি যে পরিবর্তনগুলো, ফ্যাশনের যে পরিবর্তনগুলো হয়েছে, মানুষের আসলে রাজনৈতিক বিশ্বাস এবং সাংস্কৃতিক বোধ একটা বড় পরিবর্তন হয়েছে। পিয়ারসন্স, আপনি নিশ্চয়ই জেনেছেন যে পিয়ারসন্স, ক্যাটসাই, আপনার ড্রেসিডেল, আড়ং, নিপুণ, এই যে ব্র্যান্ডগুলো ছিল, এই ব্র্যান্ডগুলোতে আমরা দেখেছি যে মৌলিক অনেক চিন্তার আমরা প্রকাশ হতে দেখেছি। এবং সেই সময় ঈদ সংখ্যার একটা প্রচলন ছিল, এবং এই ঈদ সংখ্যাকে কেন্দ্র করে একটা ডিফারেন্ট টাইপের ফটোগ্রাফি হতো। এবং এই ফটোগ্রাফিতে যে বিখ্যাত সব মডেলরা কিংবা নায়িকারা অংশগ্রহণ করতেন, বিষয়টা তা না, সাধারণ অনেক মানুষও কিন্তু মডেল হিসাবে অংশগ্রহণ করত এই ঈদ সংখ্যায়। সেটি যখন আস্তে আস্তে আমরা যখন দেখলাম যে 90 দশকের শেষের দিকে মানে এটি মানে কি বলে কন্টিনিউ করেছে। সফেদ শাড়ি পাঞ্জাবির পরিবর্তন হয় বিশ্ববিদ্যালয়গুলোতে, দেখা মেলে রঙিন কাপড়ের। বাড়ির নারীদের হাতে হালকা এমব্রয়ডারির কাপড়ের পরিবর্তে জায়গা করে নিতে শুরু করে বুটিকের কাপড়। ঈদ ফ্যাশন প্রতিযোগিতার অনুষ্ঠানগুলোর অপেক্ষায় থাকেন সবাই, জানতে চান এই বছরের ট্রেন্ড কি হচ্ছে। 80-র দশকে এবং 90 দশক পর্যন্ত কিন্তু পাঞ্জাবি বলতে বোঝা যেত যে সাদা সফেদ পাঞ্জাবি, কিংবা সাদা সফেদের মধ্যে কিছু এমব্রয়ডারির কাজ ছিল, অথবা কাপড়ের মধ্যে ছিল কিছু গিলা হাতা দিয়ে কিছু পাঞ্জাবি করা হতো। এবং পায়জামার মধ্যেও আমরা দেখতাম সাদা চুড়িদার,
এই ছিল আমাদের কনসেপ্ট। আমরা যখন কারুজের প্রথম প্রদর্শনী করি সেটি 91 সালে, তখন আমরা প্রথমে ব্রেক করেছি সাদা কোনো পাঞ্জাবিই না। আমরা যে পাঞ্জাবিগুলো করেছি, আমরা এই পাঞ্জাবিগুলোর মধ্যে ঘুড়ি, এই পাঞ্জাবিগুলোর মধ্যে কবিতার লাইন, এই পাঞ্জাবিগুলোর মধ্যে আমরা এমব্রয়ডারি করেছি, কিন্তু এমব্রয়ডারির সাথে আবার অন্য আরেকটা ম্যাটেরিয়ালও আমরা তৈরি করেছি। আমরা হাতার ভিতরে আবার ডিফারেন্ট একটা কাপড় দিয়েছি যাতে গোটালে সেটা দেখে। রিমেম্বার ইটস 91। এই ডিজাইনগুলোই আমরা দেখেছি পরবর্তীতে বিস্তার ঘটেছে। 80-র দশকে হয়তো পাঞ্জাবি একটা পুত পবিত্র একটা শুভ্র রং, এটা ধারণ করলে মানুষের ভিতরে একটা ভালো লাগা কাজ করে, কিন্তু এই ভালো লাগাটার মধ্যে একটা আনন্দ পরে যোগ হয়েছে, স্টাইল যোগ হয়েছে। এটা একটা বিরাট বড় ব্যাপার, এবং সেটা লক্ষ্য করেই দেখেছি যে অনেকেই এখন ব্ল্যাক কালারের পাঞ্জাবি পরে, শুধু ব্ল্যাক কালারের পাঞ্জাবি পরতে চায়, এবং পাঞ্জাবির ভিতরে এখন যে স্টিচিংয়ের ভিতরেও নানান রকম বৈচিত্র্য এসেছে। শুধু এমব্রয়ডারি থাকছে না, হ্যান্ড স্টিচ থাকছে, কারচুপি থাকছে, তারপর নানান রকম ম্যাটেরিয়াল, বাটনের ভিতরেও কিন্তু একটা বিশাল বড় পরিবর্তন এসেছে। আপনি দেখবেন যে আগে কিন্তু সাদার ভিতরে সাদা বাটন থাকতো, এখন কিন্তু আপনার ডিজাইনার বাটন ইউজ করছে না। আবার 80-এর দশকে ঘরে ঘরে রঙিন টেলিভিশনের প্রভাবে বিদেশি সংস্কৃতির প্রভাব বাড়তে থাকে। সালোয়ার কামিজ নারীদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। শার্ট প্যান্টের প্রচলিত কাট প্যাটার্নে লাগে পশ্চিমের ছোঁয়া। সিনেমার গানের সাথে সেই সকল কাপড় অনুকরণের প্রচলন শুরু তখন থেকেই। বেল বটম প্যান্ট, বাহারি শাড়ির সালোয়ার কামিজের ডিজাইন, মেকআপ সবকিছুর ব্যাপক প্রচলন শুরু হয় তখন থেকেই। রং চটা জিন্সের প্যান্ট পরা, 90-এর দশকের শুরুর দিক থেকে আড়ং, কে ক্রাফট, অঞ্জনস, রং, বিবিয়ানার মতো বিভিন্ন বুটিক হাউসগুলো শুরু করে উৎসব কেন্দ্রিক যে সকল পোশাক রয়েছে সেগুলো ডিজাইন করা, এবং এই ধরনের পোশাকে ফুটে ওঠে বিভিন্ন রং এবং দেশীয় মোটিফের প্রাধান্য। স্যাটেলাইট টিভি আর বিদেশি সংস্কৃতির প্রভাবে ফ্যাশনে পরিবর্তন আসতে শুরু করে 90-এর দশকে। কাপড়ের ডিজাইন, বিভিন্ন কাট, মোটিফ নিয়ে শুরু হয় পরীক্ষা নিরীক্ষা। বাড়তে থাকে পশ্চিমা ফ্যাশনের আধিপত্য। যে কোনো উৎসব পার্বণকে কেন্দ্র করে রঙিন পাঞ্জাবি পরার চল প্রচলন ব্যাপক হারে হয় 90 দশক থেকেই। কে ক্রাফট, নিপুণ, বাংলার মেলা, অঞ্জনস, সাদা কালোর মতো নানা বুটিকে শুরু হয় বাহারি কাপড়ের বাহারি ডিজাইনের আনাগোনা। দামও হাতের নাগালে হওয়ায় এসব বুটিকে ভিড় করতে শুরু করেন সাধারণ মানুষ। একটি লাল গোলাপ শুভেচ্ছা আপনার প্রতি। বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান লাল গোলাপ দেখে ভালোবাসা দিবসের ব্যাপক প্রসারের সময় ফ্যাশন হাউসগুলোতেও শুরু হয় বিশেষ দিন উপলক্ষে নানা রঙের ঢঙের কাপড় আনা। 2 দশক আগেও এমনটা লক্ষ্য করা যায়নি। ফ্যাশন হাউসগুলোর উদ্যোগের কারণে মানুষের পোশাক কেনার অভ্যাসেও আসে বিরাট পরিবর্তন। ঈদ, পূজায় কেনাকাটা হলেও এখন সব ধরনের উৎসবে পোশাক কেনার হিড়িক পড়ে যায়। 90 দশকে কোথা থেকে যেন সবাই খুব রোমান্টিক ছিলাম আমরা, আসলে কাজটাকে ভালোবাসতাম, কাজের সাথে প্রেম ছিল, অনেক অনেক স্বপ্ন ছিল। প্রত্যেকটা কাপড়ের আনার আনন্দ, ধরার আনন্দ, সময়টাই একটা অদ্ভুত সময় ছিল 90 দশকটা। মানে একই সাথে ফ্যাশন, মিডিয়া, বিউটি, সব পার্লার টার্লারগুলো হলো, লাইফস্টাইল পেজগুলো হলো, ম্যাগাজিন, তারপর ঈদ ফেস্টিভ্যালগুলো ছিল, ফ্যাশন শো, ফ্যাশন কম্পিটিশনগুলো ছিল, একটা মজার একটা এনভায়রনমেন্ট। সবারই একটা ভিন্ন স্বাদ, এবং দেশীয় উৎসবগুলোকে আমরা পালন করতে শুরু করলাম। বিজয় দিবসে লাল সবুজ পরতে হবে, নারী দিবসে বেগুনি পরতে হবে, বা বাবা দিবস, মা দিবস, এই যে দিনগুলো আমরা উদযাপন করতাম। কেন তখন উদযাপনটা করতাম? এই কারণেই যেন মানুষ বেশি বেশি আমাদের হাউসগুলোতে আসে। ওগুলো যে খুব বেশি বিজনেস দিত তা না, কিন্তু সুনামটা হতো, মানুষ দেশীয় কাপড় টাচ করতো বেশি, বা কাজটা করতাম বলে হয়তো লাইফস্টাইল পাতাগুলো, চ্যানেলগুলোতে অনুষ্ঠানগুলি হতো, নিউজে যেত, এবং কাস্টমারদের মধ্যে এক ধরনের ক্রেজ তৈরি হলো। তো একটার সাথে একটা রিলেটেড ছিল।
তবে নতুন শতাব্দীতে এসে আবারও বাড়তে থাকে ভারতীয় কাপড়ের আধিপত্য। বিশেষ করে নারীদের পোশাকের বাজার চলে যায় ভারতের হাতে। জিপসি, আনারকলি, পাখি ড্রেসের বায়নায় আত্মাহুতি পর্যন্ত দিয়েছে অনেক শিশু কিশোরী। সেই সময়ে সবার ঘরেই ঈদ আয়োজন যেন অপূর্ণ ছিল এ সকল কাপড় ছাড়া। ছোটবেলায় পাখির ড্রেস ওগুলো পরে বের হতাম, বের হয়ে খালামুনি ফুপিদের বাসায় যেতাম। পাখি, আনারকলি, মাজাক্কালি, তারপর আপনার জিপসি ছিল। এখন তো আর ওইগুলো আমরা পাই না, এখন আমাদের এখানে সব গাউন টাইপের কিছু আছে, ওইসব এগুলোই এখন চলতেছে। আমাদের সময় দেখা যেত যে আনারকলি পরতাম, আমরা 3 পিস পরতাম, সারারা পরতাম, ঘাড়া, কিন্তু এখন বাচ্চারা বেশিরভাগ প্যান্ট শার্ট এগুলোর ভিতরেই আকর্ষণ বেশি। তবে এই দশকে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে আধিপত্য আর অনলাইন শপিংয়ের যুগে হাল ফ্যাশন হয়েছে আরও পরিবর্তন। তরুণ প্রজন্ম আন্তর্জাতিক ট্রেন্ড অনুসরণ করতে শুরু করে। ফিউশন ফ্যাশনে এখন দেশীয় পশ্চিমা পোশাকের মিশ্রণ জনপ্রিয় হয়ে উঠেছে। সেখানে জেনজির পছন্দ কমফোর্ট আর নিজেদের স্বকীয়তা অনুযায়ী টেকসই ফ্যাশনের দিকেই ঝুঁকছেন অনেকে। দেখা গেছে সবাই পাকিস্তানি ড্রেস ইয়া মারিয়াবি ড্রেস, এগুলো ড্রেস পছন্দ করে, এগুলোই নেওয়ার জন্য সবাই এক্সাইটেড থাকে। বাট এগুলো ব্র্যান্ডের অনেক ভালো। আগের মতন ফ্যাশন শো এখন না থাকলেও 2026-এ এসে ঈদ বাজার দখল করেছে ঢাকা নাইট মার্কেটগুলো। বিকেল থেকে শুরু হয়ে সেহরি পর্যন্ত চলা এসব নাইট মার্কেটে বিদেশি বাহারি পণ্য, লাইফস্টাইল, খাবার, মেহেদি দেয়া নানা পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা। অনলাইন উদ্যোক্তা আছি, তারা অনেকে শপ নেয় আমাদের, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যাদের পেজে যে আমাদের ফলোয়ার্স আছে বা আশেপাশে যারা আছে তারা এসে আমাদের প্রোডাক্টটা দেখে এবং সেইভাবে পারচেস করতে পারে এবং আমাদের প্রতি সেই বিশ্বাসটাও আসে যে আসলে আমরা ভালো একটা প্রোডাক্ট দিচ্ছি। তো মেলাটা বিশেষ করে আমাদের মতো উদ্যোক্তাদের জন্য অনেক ভালো একটা নেটওয়ার্কিংয়ের কাজ করে। অনেক ছোটরাও আসছে, আবার অনেক এজেডরাও আসছেন। আমার যেহেতু ক্লদিং বিজনেস, তারা আমার কাজ দেখে অ্যাপ্রিসিয়েট করছে, বড়রাও করছেন এবং ছোটরাও করছে। ওদের কাছে ভালো লাগছে যে সুন্দর শাড়ি, আমার আরেকটু টাকা হলে আমি এটা নিব, লাইক স্টুডেন্টরা এই কথাগুলো বলে, তখন আমার খুব ভালো লাগে। আবার অনেক মুরব্বী যারা আছেন তারাও আমার কাজকে প্রশংসা করছে। এটা সামনাসামনি থেকে প্রশংসা পাওয়াটা একটা ব্লেসিংয়ের মতোই মনে হয় আমার কাছে। আমাদের কাছে জামদানি আছে, কেউ কপি করতে পারে না, রাইট? সো আমাদের কাছে মাসলিন আছে যেটা কপি হয় না কোনোদিন। তো আমার কাছে জামদানি যাতে সবাই পড়তে পারে, ওই ভ্যারিয়েশনের জন্য আমি টাঙ্গাইলের তাঁত ঠিক করছি, যাদের মানে তারটা এত বেশি সুন্দর, যেটা আমরা বলতে পারি তন্তুস, বা ওইটাকে আমরা বলতে পারি হচ্ছে, এটাও আমাদের একটা 3 পিস করতে 4 দিন সময় লাগবে একটা কারিগরের। সো আমরা এটা হাতে দিচ্ছি, কাস্টমার এটা নিচ্ছে, বাট এটার মধ্যেও মানুষ চিন্তা করতেছে যে ইন্ডিয়ান যাচ্ছে, পাকিস্তান, বাট আমাদের দেশীয় জিনিস যে এত সুন্দর হতে পারে এটা কেউ ভাবতেই পারছে না। জিআই পণ্য হিসেবে জামদানি শাড়ি, টাঙ্গাইল তাঁত, মিরপুরের বেনারসিকে স্বীকৃতি দেওয়ার পর এইসব কাপড়ের চলছে ব্যাপক প্রসার। দেশে বিদেশি কাপড়ের আধিপত্য পেরিয়ে দেশীয় পণ্যর প্রসার আরও বাড়াতে শুধু বুটিক নয়, সাধারণেরও বাড়াতে হবে এর ব্যবহার। যে দেশের মসলিন ছিল বিশ্বব্যাপী সমাদৃত, তাঁতিদের নিখুঁত কাজ প্রশংসা কুড়িয়েছে মুঘল সম্রাট সম্রাজ্ঞী থেকে শুরু করে কুইন ভিক্টোরিয়ার পর্যন্ত। সেই দেশের তাঁত শিল্পকে টিকিয়ে রাখতে তাই তো সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর বার্তাই দিলেন খাত সংশ্লিষ্টরা। তাঁতি বাঁচলেই তো বাঁচবে দেশের ঐতিহ্য, বাঁচবে দেশ।